ওয়েলকাম টু রবিন সায়েন্স কেয়ার। আজকে আমরা এইচএসসি এক্সাম 2026-এর আইসিটি এমসিকিউ পার্টের সলভ দেখব। 1 নম্বর প্রশ্ন যেটা আসছে, মেশিন লার্নিং ব্যবহার করে তৈরিকৃত এনএলপি সফটওয়্যার কোনটি? এনএলপি বলতে বোঝায় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, অর্থাৎ কম্পিউটার যদি মানুষের সাথে সরাসরি কমিউনিকেট করতে পারে তাহলে সেটা হচ্ছে এনএলপি এর আন্ডার পড়বে। অর্থাৎ আমরা যে গুগলে ভয়েস সার্চ করি অথবা মাইক্রোসফটের একটা নিজস্ব কপাইলট আছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, এই যে সেই মাইক্রোসফট কপাইলট, তুমি যদি চাও এই মাইক্রোসফট কপাইলটের সঙ্গে একটা মানুষের সঙ্গে মানুষ যেভাবে কথা বলে কম্পিউটার তোমার সাথে ঠিক এভাবে কথা বলবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি? মাইক্রোসফট কপাইলট। এটা হচ্ছিল উইন্ডোজের একটা অপারেটিং সিস্টেম। আচ্ছা, এরপরে আসছে নিচের কোনটি এইচটিএমএল ডকুমেন্ট টাইপ ডিক্লারেশনে ব্যবহার করা হয়? তো আমরা জানি যখন আমরা কোনো এইচটিএমএল কোড লিখি তখন ওপরে একেবারে সবার ওপরে আমাদের এই শব্দটা লিখতে হয়, ডক টাইপ এইচটিএমএল, এটা আমাদের লিখতে হয়। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? 2-এর গ। আচ্ছা, তারপরে আসো, শরীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি কোনটি? তো তোমরা খেয়াল করে দেখবে যে কিছু কিছু জিনিস আছে এগুলো আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না, যেগুলো আল্লাহ প্রদত্ত। যেমন তুমি তোমার আঙ্গুলের ছাপ কখনো পরিবর্তন করতে পারবে না, তোমার ডিএনএর যে প্যাটার্ন আছে এটা কখনো পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ শরীর বৃত্তীয় যে বায়োমেট্রিকগুলা সেগুলো হচ্ছে এমন যেটা ব্যবহারকারী চাইলেই পরিবর্তন করতে পারবে না, নিজে থেকে পরিবর্তন করতে পারবে না খুব সহজে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের অপশন দুইটা আছে, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট যেটা তুমি চাইলে পরিবর্তন করতে পারবে না ইজিলি, আর একটা হচ্ছে ডিএনএ পর্যবেক্ষণ। এখন আসো কি স্টকটা কি জিনিস। কি স্টক হচ্ছে হলো তোমার ফোন অথবা ফেসবুক ইমেলে যে পাসওয়ার্ড তুমি কিবোর্ড বা মোবাইলের স্ক্রিন থেকে টাইপ করে দাও, হ্যাঁ, এটা বুঝাইতেছে কি পাসওয়ার্ড। এখন দেখো খেয়াল করে, পাসওয়ার্ড কিন্তু তুমি যখন ইচ্ছা তখনই পরিবর্তন করতে পারবা। হ্যাঁ, সেই জন্য এটা হচ্ছে শরীরবৃত্তীয় না। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 1 আর 3, অর্থাৎ খ অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে আসলে 4 নম্বর প্রশ্ন বলছে যে কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কি? এখন মাল্টিমিডিয়া কিন্তু কখনোই কম্পিউটারে ডাটা পাঠাইতে পারবে না। যেমন তোমাদের যে প্রজেক্টর আছে মাল্টিমিডিয়া, তোমরা এটা প্রজেক্টর চিন্তা করো, এই প্রজেক্টর। তো কম্পিউটার কি করবে? কম্পিউটার কিন্তু সবসময় প্রজেক্টরকে তথ্য পাঠাবে, ওই তথ্যটা আমরা দেখতে পাবো। অর্থাৎ একজন শুধু ইনপুট দিবে আর একজন শুধু গ্রহণ করবে, মানে একজন সারা জীবন দিয়ে যাবে আর একজন সারা জীবন নিয়ে যাবে। অর্থাৎ এটা কোন আন্ডারে পড়তেছে? সিমপ্লেক্স। সিমপ্লেক্স মোডটা আসলে কি? যে যদি এ একটা গ্রাহক হয়, বি একটা গ্রাহক হয়, তাহলে এ যদি বি কে তথ্য পাঠাতেই থাকে এবং বি কখনোই এ কে তথ্য পাঠাবে না, তখন এইটাকে বলা হবে কি? সিমপ্লেক্স। তো আমাদের কম্পিউটারটা সেই কাজ করে। কম্পিউটার কম্পিউটার তোমার হচ্ছে মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া তারপর হচ্ছে তোমার কিবোর্ড থেকে কিবোর্ড থেকে তোমার হচ্ছে সিপিইউ, এগুলো সবগুলাই হচ্ছে সিমপ্লেক্সের উদাহরণ হবে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন দেখি আমরা। এখানে বলতেছে বিট সিনক্রোনাইজেশন কি? তো বিট কি কি সিনক্রোনাইজেশন হচ্ছিল বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, বিটের শুরু এবং শেষ বোঝানো, ব্যান্ডউইথ বৃদ্ধি পাওয়া। তো বিট সিনক্রোনাইজেশন হচ্ছে যে যখন আমরা কোনো ডিভাইসে কোনো তথ্য পাঠাই, সাপোজ এইটা একটা ডিভাইস, এইখানে আমরা একটা বিশাল একটা ব্লক পাঠাবো, সেটার মধ্যে ডাটা থাকতে পারে আমাদের 011000 এরকম কিছু একটা ডাটা থাকবে। তো এইটা যখন এই রিসিভারের কাছে যাবে, আমরা এখানে একটা সিন্ডার ধরে নিচ্ছি, সিন্ডার এটা হচ্ছে আমাদের রিসিভার। তো এই তথ্যগুলোকে যদি আমরা নির্দিষ্ট ব্লক আকারে ভাগ করি, যে প্রত্যেকটা ব্লকে যদি এই 8টা 8টা করে বিট যদি থাকে, তাহলে এই প্রথম বিট গ্রহণ করার পরে দ্বিতীয় বিট যখন গ্রহণ করবে কখন একটু বিরতি নিবে কম্পিউটার, একটু কি নিবে? বিরতি নেবে। আবার দ্বিতীয় বিট পাঠানোর পরে তৃতীয় বিট যখন গ্রহণ করবে তখন একটু কি নিবে? বিরতি। এখন এই বিরতি বোঝানোর জন্য আমাদের শুরু এবং শেষের একটা বিট ব্যবহার করা হয়।
যে হচ্ছে শুরু শেষের জন্য ওই 0 আর 1 এক্সট্রা বিট হিসেবে এখানে অ্যাড করে দেওয়া হয়। তো বিট সিনক্রোনাইজেশনটা মূলত হচ্ছে কি, ডাটা প্রেরণের একটা সমুন্নত পদ্ধতি, এটা ঠিক আছে, ডাটা প্রেরণের একটা সমুন্নত পদ্ধতি। তো বিটের শুরু বা শেষ এটা দ্বারা বোঝানো হয়। হুম। কিন্তু ব্যান্ডউইথ মানে হচ্ছে কি, ডাটা স্থানান্তরের হার। তো সিনক্রোনাইজেশন দ্বারা কখনোই আমরা ডাটা স্থানান্তরের হারকে আমরা বুঝাতে পারবো না, সেহেতু আমাদের অ্যান্সার হবে হচ্ছিল 1 ও 2। আচ্ছা, এরপরে আসো, কোন কমান্ডটি টেবিল থেকে সব ডেটা নেওয়ার জন্য ব্যবহার করা হয়? তো এটা ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন আসছে, ষষ্ঠ অধ্যায় থেকে। ডেটাবেস, ডেটাবেস। এখন কোনো টেবিলের সকল তথ্য যদি আমরা দেখতে চাই, সাপোজ আমার ডাটাবেসে এরকম হাজার হাজার বা লক্ষ লক্ষ টেবিল আছে, ওখান থেকে যদি আমরা কোনো টেবিলের পুরো তথ্য দেখতে চাই, তাহলে আমাদের কমান্ড যেটা হবে, আমি ধরে নিচ্ছি যে এখানে একটা টেবিল আছে, যে এখানে নেম আর হচ্ছে কি রোল নামে একটা টেবিল আছে, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। এখানে এ নামক একটা ব্যক্তি আছে যার রোল নাম্বার 1, এরকম হাজার হাজার স্টুডেন্ট এখানে আছে মনে করো। তাহলে এর সকল তথ্য যদি আমরা দেখতে চাই, তাহলে কোডটা হবে সিলেক্ট, সিলেক্ট স্টার ব্যবহার করা হয় এখানে, সিলেক্ট, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। এটা হচ্ছে আমাদের কমান্ড হবে। তার মানে আমরা যদি টেবিলের সমস্ত কিছু দেখতে চাই, তাহলে এটার কোড হচ্ছিল সিলেক্ট স্টার, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে হচ্ছিল গ। আচ্ছা, এই 7 নম্বর প্রশ্নটা আমাদের ডাটাবেস থেকে এসছে, যে স্টুডেন্ট টেবিল থেকে ক্লাস 5 এবং মর্নিং, তাহলে এখানে কি বলছে, মর্নিং বলছে, ক্লাস 5 এবং হচ্ছে হলো মর্নিং এর শিক্ষার্থীর তথ্য পাওয়ার জন্য কোয়েরি কোনটি হবে? তাহলে এবং মানে আমরা কি জানি, অ্যান্ড। এবং মানে কি জানি, অ্যান্ড জানি। তাহলে দেখো এখানে যেটাতে অর আছে সেটা আগে অ্যান্সার থেকে বাদ, যেটা অর আছে সেটা আমাদের অ্যান্সার থেকে আগে বাদ চলে যাবে, কারণ এখানে বলছে কি ক্লাস 5 এবং মর্নিং, তাহলে এই দুটো বাদ চলে গেল। তাহলে আমাদের থাকলো কি এখানে, যে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হোয়ার ক্লাস = 5 অ্যান্ড সেকশন হচ্ছে কি মর্নিং। তাহলে আমাদের অ্যান্সার হবে হ্যাঁ এটা না হয় এটা। এখন খেয়াল করে দেখো এখানে একটু ভুল আছে, এখানে ভুল আছে কি, যে মর্নিংটাকে এখানে ডাবল কোটেশনের মধ্যে লেখেনি। যে ডাটাবেজের ক্ষেত্রে আমরা জানি কি, যে যদি কোনো টেক্সট হয় তাহলে অবশ্যই সেটাকে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়। তাহলে এটা যেহেতু ডাবল কোটেশন লিখিনি, এটাও বাদ, তাহলে বাকি থাকলো কি আমাদের খ নম্বর। তাহলে অ্যান্সার কি হবে, সিলেক্ট স্টার মানে অল, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হোয়ার ক্লাস = 5 অ্যান্ড সেকশন ইকুয়ালস টু মর্নিং। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা হয়েছে এটা আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে হয়েছে, দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন থেকে হয়েছে। প্রশ্নটা দেখি আমরা, বুঝি নিচের উদ্দীপকের আলোকে 8 এবং 9 নং প্রশ্ন উত্তর দেওয়া আছে। 8 নম্বর প্রশ্ন যেটা বলছে, এখানে একটা চিত্র দেওয়া আছে। তো এটা হচ্ছে একটা নেটওয়ার্ক টপোলজি, নেটওয়ার্ক টপোলজি। এখন নেটওয়ার্ক টপোলজিতে কত দেখো, এখানে অনেকগুলো তার আছে, কিন্তু এখানে অনেকগুলা তার আছে, আর মোট তারের সংখ্যা যদি আমরা হিসাব করতে চাই, তাহলে এখানে কতগুলা মানে একে অপরের সাথে কানেক্ট করতে যতগুলা তার লাগবে, সেটা সূত্র হচ্ছে n × n - 1 ডিভাইডেড হচ্ছে 2। এটা ফিক্সড, এটা অহরহ যে বোর্ডে প্রচুর পরিমাণে এটা আসছে। আচ্ছা, গেল এটা। এখন আসো এরপরে কি বলতেছে, উল্লেখিত টপোলজির সুবিধা, দ্যাট মিনস এই যে চিত্রটা দেখতেছো তোমরা, এই চিত্রের সুবিধা অর্থাৎ নেটওয়ার্ক টপোলজির সুবিধা আসলে কি। তো বলছে শক্তিশালী কাঠামো, ইটস ওকে, যে যতগুলো টপোলজি আছে তার মধ্যে নেটওয়ার্ক টপোলজিটা ব্যয়বহুল এবং এর অনেকটা শক্তিশালী। আচ্ছা, নেটওয়ার্ক টপোলজি ইনস্টলেশন এবং কনফিগারেশন সহজ? ডেফিনেটলি না, তোমরা দেখতেই পাচ্ছ এটার স্ট্রাকচার বেশ কমপ্লেক্স, এবং ইনস্টলেশন এবং খরচ দুইটাই বেশি এখানে, সেহেতু আমাদের এটা অ্যান্সার হবে না। তো যেহেতু এটা মাল্টিপল চয়েস, এই তৃতীয়টা আমার না পড়লেও চলে, কারণ আমি বুঝে ফেলছি যে একটা হবে না, সেটা 2 নম্বর। এখন তাহলে অ্যান্সার কত হবে আমার, 1 আর হচ্ছে 3, অর্থাৎ আমার অ্যান্সার হচ্ছিল খ নম্বর। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন দেখি আমরা, বলছে 110, অর্থাৎ এটা আমাদের প্রশ্নটা যেটা যেখান থেকে আসছে, এটা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে আসছে। তো বলছে 110 গণনা করার জন্য কতটি বাইনারি ডিজিট প্রয়োজন? তাহলে 100 এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে দেখি, এই দশমিক সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, 2 দ্বারা ডিভাইড করলে এখানে হবে 50, ভাগশেষ হচ্ছে কিছু থাকে না, দ্যাট মিনস 0 থাকবে। এটাকে যদি আবার 2 দ্বারা ডিভাইড করি 25, এখানে থাকবে 0, 2 দ্বারা ভাগ করলে 11, তোমার হচ্ছে 12, 12, এখানে অবশ্যই থাকবে 1, আবার 2 দ্বারা ভাগ করলে 6 × 2 = 12, তাহলে ভাগ চলে গেছে 0, আবার 2 দ্বারা ভাগ করলে 3, এখানে হয় হচ্ছে 0, আবার 2 দ্বারা ভাগ করলে 1, এখানে হয় 1,
আবার 2 দ্বারা ভাগ করলে ভাগ যায় না, অর্থাৎ 0, এটা কত 1। এখন দেখো আমার কয়টা বিট লাগতেছে, 1 2 3, এই যে 4, এই যে 5, এই যে 6, এই যে 7। তার মানে 100কে যদি আমরা বাইনারিতে এই দশমিক সংখ্যাটা যদি বাইনারি প্রকাশ করতে যাই, তাহলে আমাদের বিট প্রয়োজন হইতেছে 1100 100, অর্থাৎ এখানে মোট 7টা বিট আছে। অর্থাৎ আমার অ্যান্সার হচ্ছিল 7, যে 100কে যদি আমরা বাইনারি সাহায্যে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের 7টা ডিজিটের প্রয়োজন, যেটা এখানে কাউন্ট করলে আমরা বুঝতে পারি। 11 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় থেকে আসছে, সংখ্যা পদ্ধতি থেকে আসছে। বলছে এই বাইনারি সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যার যোগফল কত হবে। এখন তোমরা খেয়াল করে দেখো, এখানে যোগফলটা কিসে দেওয়া আছে, হেক্সাডেসিমালে দেওয়া আছে। অর্থাৎ এই যে 100, এটা একটা বাইনারি সংখ্যা, এটার হেক্সাডেসিমাল হলো 4 হয়। এটা এটা ক্যালকুলেশন করলে বোঝা যায় এটা কত হয়, 4 হয়। এখন তাহলে এ এ আর হচ্ছে 4 আমরা যোগ করে দিব। 4 যোগ করলে কত হবে, এ মানে হচ্ছে 10, 10 আর 4 যোগ করলে 14, 14 মানে হচ্ছে কত আমরা জানি, 14 মানে হচ্ছে ই। তাহলে এটা হবে হচ্ছিল ই, আর এখানে এ আছে, এর নিচে কিছু নাই, তার মানে এ বসে যাবে এখানে। অর্থাৎ এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত, এ ই। অর্থাৎ অ্যান্সার হবে আমাদের কি, ক। আচ্ছা, তারপরে কি বলছে, একটা সরলীকৃত মান আসছে, তার মানে এটাও তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসছে, কিন্তু এটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো চলো এটা আমরা সরলীকরণ করে দেখি। তাহলে এ বার প্লাস বি, তারপরে হোল বার, ইন্টু হচ্ছে বি, তারপরে হোল বার। এখন আমরা এই হোল বারটাকে ভেঙে দিই, যে অর্থাৎ ব্র্যাকেটের কাজটা আমরা আগে সম্পূর্ণ করি। তাহলে কি হবে, যে এ বার বার ইন্টু বি, বি, আচ্ছা এই যে বার, তাহলে আমাদের আসবে এ ইন্টু বি বার ইন্টু কত, এখানে বি থাকবে, এ ডাবল বার এ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা জানি যে এ ইন্টু বি বার এটা কত হয়, 0 হয়। আর এ ইন্টু 0 মানে কত হয়ে যাবে, এটা 0 হবে, আর 0-র পরে বার মানে সেটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার হবে কত এখানে, 1। আচ্ছা, তারপরে 13 নম্বর প্রশ্ন আমরা খেয়াল করি। বলতেছে এটাও আমাদের আসলো কোত্থেকে, তৃতীয় অধ্যায় থেকে। তোমরা খেয়াল করে দেখো, তৃতীয় অধ্যায় থেকে কিন্তু বেশ ভালোই প্রশ্ন আসছে 2026 সালে। তাহলে এখানে উদ্দীপক আকারে এই চিত্রটা দেওয়া ছিল, বলছে উদ্দীপকের লজিক গেটটিতে আউটপুট 1 পেতে হলে ইনপুট কত দিতে হবে। তাহলে প্রথমে এটা আমাদের আউটপুটটাকে আমাদের জেনারেট করে নিতে হবে। তাহলে এইটা আমাদের এ যাইতেছে, বি যাইতেছে, আর এটা হচ্ছে নর গেট। নর গেটে তাহলে কত হবে, পেনের কালারটা আমি অন্য নিই। তাহলে এটা কত হবে, এ প্লাস বি হোল বার হবে, এখানে এখানে বি যাইতেছে, সি যাইতেছে, তাহলে এটা হবে বি প্লাস সি হোল বার। এখানে যেটা আসবে এটা ন্যান গেট, তার মানে হচ্ছিল এ প্লাস বি হোল বার ইন্টু বি প্লাস সি হোল বার, এটার পরে আবার বার হবে ন্যান গেটের কারণে। এখন এটাকে সরলীকরণ করি, যেহেতু এখানে গুণ আছে, ডি মর্গানের সূত্র অনুসারে যে যোগটা, গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। অর্থাৎ এ প্লাস বি, এখানে এটা ডাবল বার হয়ে গেল, বি প্লাস সি এখানেও ডাবল বার হয়ে গেল। দ্যাট মিনস আমি পাবো ডাবল বার এখানে কাটা যাবে, এ প্লাস বি প্লাস এখানে আসবে কত, বি প্লাস সি। এখন দেখো বি প্লাস বি ইকুয়ালস টু কত হয়ে যায়, বি হয়ে যায়। তাহলে এ প্লাস বি প্লাস কত হবে, সি। তাহলে আমরা কি পাইলাম এখানে, এ প্লাস বি প্লাস সি পাইলাম। এখন আসো, যে বলতেছে 1 পেতে হলে আউটপুট কি পেতে হবে, 1। এখন আমরা জানি কি, এটা একটা অর গেটকে রিপ্রেজেন্ট করতেছে, যেহেতু এখানে যোগ আছে, তার মানে এটা একটা অর গেট। অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি 1 হয়, অর্থাৎ এ বি অথবা সি এর মধ্যে যে কোনো একটা মান অথবা সবগুলাই যদি 1 হয়, তাহলে আউটপুট 1 হয়ে যাবে। তো তোমরা খেয়াল করে দেখো, প্রথম যে অপশনটা দেওয়া আছে এখানে, এর মান 0, বি এর মান 0, সি এর মান 0, অর্থাৎ কোনোটাই 1 না। অর্থাৎ এটাতে কখনোই আউটপুট 1 আসবে না। দ্বিতীয় লাইনে দেখো, বি এর মান 1, সি এর মান 1, এটা ঠিক আছে, 1 আসবে। তৃতীয়টাতে এ এর মান 1, সি এর মান 1, হ্যাঁ ঠিক আছে, এখানে আউটপুট 1 আসবে। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে হচ্ছে 2 আর 3, 2 3, অর্থাৎ গ নম্বর আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাই। বলতেছে উদ্দীপকের লজিক চিত্রটির জন্য সরলীকৃত মান নিচের কোনটি। সরলীকৃত মান নিচের কোনটি, অর্থাৎ আমরা এটা তো বাস্তবায়ন করেই ফেলছি গত প্রশ্নে, যে এফ ইকুয়ালটা আমরা কি পেয়েছি, এ প্লাস বি প্লাস সি। এখন দেখতে হবে কোনটাতে আমাদের আউটপুট এ প্লাস বি প্লাস সি আসে। খেয়াল করো, প্রথমটা যদি আমরা ইনপুট দিয়ে দিই, প্রথম অপশনে এ বি সি, তাহলে এটার আউটপুট আসবে আমাদের হচ্ছে হলো এ বি, এ বি। তারপরটা আসবে হচ্ছে আমাদের
বিসি, বিসি। এখানে কি আসবে, এফ সমান সমান হবে হচ্ছিল এ বি প্লাস হচ্ছে বিসি। তাহলে এখান থেকে আমাদের কি বি কমন যায় না, এটা আসার সম্ভাবনা নাই, কারণ এটা কখনো এ প্লাস বি প্লাস সি আসবে না। আমরা পরেরটাই দেখি। এখানে ধরো এখানে আমরা এ দিলাম, বি দিলাম, মনে মনে সি দিলাম। তাহলে এখানে প্রথমে কি হচ্ছে সি বার, এখানে আরেকটা বারের কারণে সি ডাবল বার। তা আলটিমেটলি কোনো কিছুর উপর ডাবল বার থাকলে ডাবল বার কেটে যায়, তার মানে এখানে এসে আবার এটা কি হয়ে যাবে, সি হয়ে যাবে। অর্থাৎ এফ ইকাল টু এটা তখন কি হবে, এ প্লাস বি প্লাস সি, যেটা আমাদের এই যে এই এই ফাংশনের আউটপুটের সাথে মিলে যায়। অর্থাৎ আমাদের অ্যান্সার কি হবে, গ নম্বর হবে। আচ্ছা 15 নম্বর দেখি। এখানে বলতেছে এইচটিএমএল ফাইল এডিট করার জন্য কোন টেক্সট এডিটর ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে এইচটিএমএল কোডগুলো লিখবো, ওই লিখার জন্য যে খাতা বলো, মানে আমরা তো খাতা ব্যবহার করি রিয়েল লাইফে, বাট কম্পিউটারে লেখার জন্য সফটওয়্যার ব্যবহার করা হয়। ওই সফটওয়্যারগুলো হচ্ছে নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, আর হচ্ছে সাবলাইম টেক্সট। মানে এইগুলা প্রচুর পরিমাণে আসছে, দ্যাট মিনস এটা যারা আসছে একেবারে কমন একটা প্রশ্ন পাইছে তারা, ঠিক আছে। চিন্তা করার কিছু নাই, এই তিনটাই হয় মোস্ট অফ দ্য টাইম, এই তিনটাই হয়। তাহলে আমরা কি কি ব্যবহার করবো এইচটিএমএল ফাইল এডিট করার জন্য, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, মানে নোটপ্যাডের একটা আপডেট ভার্সন হচ্ছে কি নোটপ্যাড প্লাস প্লাস, আর একটা হচ্ছে সাবলাইম টেক্সট। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে কত, 1 2 3। 16 নম্বর যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আমাদের ডেটাবেস থেকে আসছে। ডেটাবেস মানে হচ্ছে কি আমাদের ষষ্ঠ অধ্যায় থেকে আসছে। এখানে বলতেছে রেজাল্ট টেবিলের আইডি, রেজাল্ট টেবিল কোনটা, এই যে রেজাল্ট টেবিলের আইডি, রেজাল্ট টেবিলের আইডি কোন ধরনের, এটা হচ্ছে প্রাইমারি কি, ফরেন কি, কম্পোজিট কি। এখন দেখো রেজাল্ট টেবিলের কি আইডি, সেটা কোথা থেকে আসছে অ্যাকচুয়ালি। রেজাল্ট টেবিল কিন্তু পরে দেওয়া আছে, তার আগে কি দেওয়া আছে, আমার স্টুডেন্ট টেবিল। তার মানে এখানকার যে আইডি সেটা কোথা থেকে নিছে, এই স্টুডেন্ট টেবিল থেকে। তার মানে এটা হচ্ছে ফরেন, মানে অন্য জায়গা থেকে এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসছো। তার মানে এটা কি হবে, রেজাল্ট টেবিলের যে আইডি কিটা আছে সেটা কি হবে, ফরেন কি হবে। আচ্ছা উদ্দীপকের টেবিল দুইটি, মানে এই টেবিল থেকে দুইটা প্রশ্ন আসছিল, যে উদ্দীপকের টেবিল দুইটির মধ্যে বিদ্যমান রিলেশনশিপের ধরন কোনটি। তার মানে এখানে যে সম্পর্কটা আছে সে সম্পর্কের ধরন চাইছে। এখন খেয়াল করে দেখো, এখানে প্রাইমারি কি হচ্ছিল আইডি। তো আমরা জানি প্রাইমারি কি এর উপর ভিত্তি করে কিন্তু আমাদের রিলেশনটা তৈরি করতে হয়। তো খেয়াল করে দেখো এখানে 101 কয়টা আছে, 101 কিন্তু এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে। 102 কয়টা আছে এখানে, 102 কিন্তু এখানে একটা, এখানে একটা। 103 এখানে একটা, এখানে একটা। অর্থাৎ প্রত্যেকটা প্রাইমারি ফিল্ডের প্রত্যেকটা উপাদান এখানে কয়টা কয়টা করে আছে, একটি একটি করে আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে যেহেতু এখানে প্রতিটা উপাদান একটা একটা করে আছে, তাই এটা কি হবে, 1 to 1 রিলেশন। আচ্ছা তারপরে 18 নম্বর কি বলতেছে, যে ন্যানো টেকনোলজির কোন পদ্ধতিতে ক্ষুদ্র পরমাণু থেকে বড় পরমাণু গঠন করা হয়। অর্থাৎ খেয়াল করো এখানে প্রথমে কি আছে, ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে কি হবে, এটা বড় হবে। এখন ক্ষুদ্রকে আমরা কি বলতে পারি, বটম, বটম মানে নিচ যেটা, আর বড় মানে কি হচ্ছে আপ, মানে উপরে বা বড়। হ্যাঁ, তার মানে ক্ষুদ্র থেকে বড় হচ্ছে, তার মানে বাটম থেকে কি হচ্ছে, আপ হচ্ছে, মানে ছোট। বাটম মানে নিচে, বাটম মানে নিচে। আর আস্তে আস্তে কি হইতেছে জিনিসটা, আস্তে আস্তে কি হইতেছে, এই যে বড় হইতেছে, বাটম থেকে কি আপের দিকে যাইতেছে আস্তে আস্তে জিনিসটা কি হইতেছে, এটাকে বলে বাটম। বাটম থেকে এটা হচ্ছে আপ, আপ মানে হচ্ছে কি ওপরে। তার মানে বাটম আপ, বাটম আপ, বাটম আপ, আপ আপ। এই যে বাটম আপ অপশন আমার ঘ নম্বরে আছে। তাহলে অ্যান্সার কি হবে, বাটম, বটম আপ, মানে একেবারে নিচ থেকে ওপরের দিকে যেতে, মানে ক্ষুদ্র থেকে বড়র দিকে যাইতেছে। আচ্ছা তারপরে 19 নম্বর প্রশ্নে যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা আমরা একটু খেয়াল করি, যে একটি অফিসে 10টি কম্পিউটার এমন একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে যুক্ত যা নেটওয়ার্কের ডাটা পাঠালে সব কম্পিউটারে যায়, এই কারণে কেন্দ্রীয় ডিভাইসটি পরিবর্তন করা হলো। এখন দেখো কেন্দ্রীয় ডিভাইস এখানে আমাদের 10টা কম্পিউটার যুক্ত করা আছে। এখানে আমি ধরে নিলাম আমাদের এরকম 10টা কম্পিউটার আছে। এখন আমি যদি কোনো তথ্য তথ্য এখানে প্রবেশ করাই, মানে এটাকে বলা হয় হাব আর কি। হাবে যদি কোনো তথ্য দিই তাহলে এর সাথে কানেক্টেড সকল ডিভাইস এটা পেয়ে যাবে, যেটাকে আমরা বলতেছি স্টার টপোলজি, স্টার টপোলজি। হ্যাঁ, তাহলে এখানে উদ্দীপকের নেটওয়ার্কটি কোন টপোলজি ছিল, উদ্দীপক নেটওয়ার্কটি ছিল তাহলে ডেফিনেটলি স্টার, কারণ কেন্দ্রীয় ডিভাইস দ্বারা এটা প্রত্যেকটাকে কন্ট্রোল করা হচ্ছে। অর্থাৎ এটা কি হবে, আমাদের স্টার টপোলজি হবে। আচ্ছা এখন আর একটা প্রশ্ন যেটা উদ্দীপকের সাথে রিলেটেড, যে ডিভাইসটির পরিবর্তনের ফলে নেটওয়ার্কের কারণে কি প্রভাব পড়বে। এখন বলছে কি 10টি কম্পিউটার যুক্ত ছিল এবং ডাটা পাঠালে এটা সবাই পেয়ে যেত, এই কারণে কেন্দ্রীয় ডিভাইসটি কি করতে হলো, পরিবর্তন করতে হলো।
তাহলে এই হাবের কাজ হচ্ছে এই সবাইকে পাঠাবে, কিন্তু হাব ছাড়া আমাদের আরেকটা উপাদান আছে, যেটা হচ্ছে সুইচ। সুইচে কি থাকে, আমার কন্ট্রোল থাকে। সুইচ আমাকে কি দেয়, কন্ট্রোল দেয় যে আমি কার কাছে ডাটা পাবো। অর্থাৎ আমি যদি সুইচ ওয়ান প্রেস করি, আর এটা যদি আমার 1 নম্বর কম্পিউটার হয়, আমি যদি ওয়ান প্রেস করি সুইচ থেকে, তাহলে এইটার কাছে যাবে। যদি এটা আমার 10 নম্বর কম্পিউটার হয়, আমি যদি এখানে 10 প্রেস করি, তাহলে এটা কি 10 নম্বর কম্পিউটারের কাছে যাবে। অর্থাৎ সুইচ কি করে, আমাকে কন্ট্রোলিং একটা পাওয়ার দেয়, যেটা হাব আমাকে দেয় না। অর্থাৎ আমি কি করব এখানে, যে হাবের জায়গায় আমি সুইচ লাগাই দিব। এখন 20 নম্বর প্রশ্ন বলছে কি, যে ডিভাইস পরিবর্তনের ফলে নেটওয়ার্ক কাঠামোতে কি প্রভাব পড়বে। তাহলে বলতেছে কি, যে অপশনগুলো, যে লজিক্যাল ট্রপোলজি বা ডাটা প্রবাহের উন্নতি হবে। ডেফিনেটলি লজিক্যাল বা ট্রপোলজি বা ডাটা প্রবাহের ডেফিনেটলি উন্নতি হবে, একটা কন্ট্রোল থাকবে এখানে। ফিজিক্যাল বা গাঠনিক ট্রপোলজি বদলে যাবে। ফিজিক্যাল বা গাঠনিক টপোলজি, অর্থাৎ লজিক্যাল টপোলজি বা ডেটা প্রবাহের উন্নতি হবে, কথা এটা সত্য। ডেটাতে আমি কি পাইতেছি এখানে, কন্ট্রোলিংটা পেয়ে যাচ্ছি। তারপরে বলতেছে ফিজিক্যাল বা গাঠনিক টপোলজি বদলে যাবে, না এইটা ভুল। কারণ আমাদের টপোলজি যেটা আছে সেটা স্টার থাকবে, সেটা স্টার থাকবে। কিন্তু আমরা কেন্দ্রীয় যে ডিভাইসটা, সেটা হাবের পরিবর্তে শুধু কিসে কনভার্ট করছি, সুইচে কনভার্ট করছি। তো এটা ওই স্টার টপোলজি থাকবে, সেহেতু আমাদের কি গাঠনিক যে টপোলজি সেটা কখনোই বদলাবে না। নেটওয়ার্ক পারফরমেন্স বৃদ্ধি পাবে ডেফিনেটলি, আমরা যদি হাব থেকে সুইচে কনভার্ট করি, নেটওয়ার্কের পারফরমেন্স অবশ্যই বৃদ্ধি পাবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 1 আর 3, খ নম্বর অ্যান্সার হবে। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন বলছে, সি ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড কোনটা। ডেফিনেটলি এটা তো সবাই কমনই পেয়েছো যারা ন্যূনতম পড়াশোনা করেছো, যে সি ভাষায় উপাত্ত গ্রহণের জন্য ব্যবহার করা হচ্ছিল কি, স্ক্যানএফস। এটা হচ্ছিল প্রধান ফাংশন, মেনকে বলা হয় কি, প্রধান ফাংশন। প্রধান ফাংশন প্রিন্টএফ মানে হচ্ছিল মেসেজ প্রদর্শন, MESSAG মেসেজ। আর এটা হচ্ছে হলো মান গ্রহণ, স্ক্যানএফকে বলা হয় কি, মান গ্রহণ। তারপরে 22 নম্বর প্রশ্নে কি আসছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং 22-23 নম্বর প্রশ্ন উত্তর দাও। আচ্ছা, উদ্দীপকে আমাদের একটা সি প্রোগ্রাম দেওয়া হয়েছে। সি প্রোগ্রামে একটা লুপ দেওয়া হয়েছে, যে প্রথমে সি এর মানটা হচ্ছে 15, তারপরে এর মান 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 15 2 করে বাড়াই, আমরা বাড়াইলে কি পাবো, তাহলে এটা হবে আমাদের কত, 15 এর সাথে 20 যদি অ্যাড করি, 17 19 21 21 23 25। আচ্ছা, কিন্তু এখানে খেয়াল করে দেখো, যে যখনই 21 বলেছে, 21-এর পরে প্রশ্নটা এরকম ছিল যে অ্যাপেল যে লেখাটি, APPL, অ্যাপেল লেখাটি কতবার প্রদর্শিত হবে, লেখাটি কতবার প্রদর্শিত হবে। এখন খেয়াল করে এখানে আমাদের কতবার আসছে, 1 2 3 4 5 6 বার আসছে। কিন্তু এখানে একটা কি স্টেটমেন্ট দেওয়া আছে, ব্রেক স্টেটমেন্ট। কোন শর্তের জন্য, যখন 21 হবে তখন ব্রেক করে দিবে। অর্থাৎ 21-এর পরের কোনো মান আমরা এখানে গ্রহণ করতে পারবো না, কারণ এখানে ব্রেক করে দেওয়া আছে এটা। তার মানে আমার অ্যান্সার কত হবে, 1 2 3 4, অর্থাৎ অ্যান্সার হবে কত আমাদের, ক অ্যান্সার হবে। এখন আসো, যদি এই কন্ডিশনটা আমরা কেটে দিই, মানে 23 নম্বর প্রশ্ন বলতেছে এই কন্ডিশন যেটা দেখতেছে এটা যদি বাদ দিয়ে থাকে, অর্থাৎ এটা যদি বাদ দিয়ে দিই, তার মানে ব্রেকও তো কাজ করবে না তখন। তাহলে তাহলে অ্যাপেল লেখাটি কতবার প্রদর্শিত হবে। তো আমরা পূর্বে দেখলাম কত, যদি ইফ শর্তটি আমরা বাদই দিতাম, তাহলে আগে ইফ থাকলে আমাদের কাজ করতেছিল কয়টা, 4টা। তাহলে ইফ যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কাজ করবে কয়টা, 1 2 3 4, 4টা ছিল, এই 23 25 কাজ করবে, অর্থাৎ 6টা কাজ করবে তখন। অর্থাৎ অ্যান্সার হবে কত, 6, মানে অর্থাৎ এই এই অ্যাপেল লেখাটি 6বার তখন স্ক্রিনে আমাদের প্রদর্শিত হবে। আচ্ছা, তারপরে অ্যারে থেকে একটা আমাদের প্রশ্ন আসছে। এবার কেন জানি অ্যারেতে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, মানে গতানুগতিক যে প্রশ্নগুলো হয় সচরাচর অ্যারো থেকে এত আর কি প্রশ্ন হয় না। এবার সিকিউতে 10 মার্কসের একটা সৃজনশীল আসছে, MCকিউতে একটা অ্যারে দিয়ে দিচ্ছে, অর্থাৎ মোটামুটি 11 মার্কের প্রশ্ন এখানে চলে আসছে। বলছে কি, একটি প্রোগ্রামে কয়টা মান দেওয়া আছে আমাদের, 5টা ভ্যালু দেওয়া আছে। 5টা ভ্যালু দেওয়া আছে, আর নিচে কিছু প্রশ্ন করছে। তো অ্যারের ইন্ডেক্সিংটা আমাদের বুঝতে হবে। অ্যারের ইন্ডেক্সিং শুরু হয়েছে 0 থেকে, তাহলে এটা 0 অবস্থানে, এটা 1 নম্বর অবস্থানে, এটা 2, এটা 3, এটা 4 নম্বর অবস্থানে। অর্থাৎ A0-র মান হচ্ছে 10 হবে, A1-এর মান হচ্ছে 20, A2-এর মান হবে হচ্ছে 30। এভাবে চলতে থাকে, অ্যারেগুলো এভাবে গঠিত হয়। তাহলে এখানে প্রথম যে অপশনটা বলেছে যে A0-এর মান 10, কথা সত্য, A0-এর মান তো 10ই হয়। A2-এর মান হচ্ছে 20, কিন্তু না, এটা তো ভুল হয়ে গেল, A2-এর মান 20 হওয়ার কথা ছিল, 30 দিয়ে দিচ্ছে। A5-এর মান, আচ্ছা না রে, A2-এর মান তো, হ্যাঁ ঠিকই আছে, A2-এর মান তো 30 হয়, দ্যাট মিনস এটা ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু A5, যেটা A5 তো এখানে হবেই না, কারণ আমার 0 থেকে 4 পর্যন্ত চলবে, 5 হবেই না।
অর্থাৎ এইটা অ্যান্সার হবে না, আমাদের অ্যান্সার হবে কত, 1 আর 2, অর্থাৎ ক নম্বর আমাদের অ্যান্সার হবে। তারপরে আসতেছে সি প্রোগ্রামের ক্ষেত্রে লজিক্যাল অপারেটর কয়টি? লজিক্যাল অপারেটর 3টি। সি প্রোগ্রামে লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটর 3টি। সেই 3টি কি কি? এই যে ডাবল অ্যান্ড, এটাকে বলা হয় অ্যান্ড অপারেট, লজিক্যাল অ্যান্ড। তারপরে এই ডাবল বার দিলে এটাকে বলা হয় লজিক্যাল অর। আর এই যে আশ্চর্যবোধক চিহ্ন, সেটাকে প্রকাশ করে লজিক্যাল নট। হ্যাঁ, আর বাকি যে এই 3টা দেখতেছো, এই 3টা হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কিন্তু 6টা। কি কি 6টা? এই যে গেটার, তারপর হচ্ছে গেটার ইকুয়াল, তারপর হচ্ছে লেস, লেস ইকুয়াল, ডাবল ইকুয়াল, তারপর হচ্ছিল নট ইকুয়াল। এই মোট হচ্ছিল 6টা রিলেশনাল অপারেটর, আর এই 3টা হচ্ছে লজিক্যাল অপারেটর। এখান থেকে প্রচুর পরিমাণে, এবার তো আসছে তোমাদের কি লজিক্যাল অপারেটর আসছে, হয়তো রিলেশনাল দিয়ে দিতে পারে। তো চেষ্টা করবা তোমরা এটা মনে রাখার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? লজিক্যাল অপারেটর হচ্ছিল ক, লজিক্যাল, এটাকে বলে লজিক্যাল অ্যান্ড অপারেটর। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। যদি কোনোটাতে সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফিজ।